অর্পিতা বণিক। আজকের বিশেষ বিশেষ খবর হলো नीट यूजी इस्यूते पदत्यागपत्र जमा दिलेन केंद्रीय शिक्षामंत्री धर्मेंद्र प्रधान। সরকারের সাথে আলোচনা শেষে সহমতের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। রোমানিয়া সফরে সে দেশে বসবাসকারী ভারতীয়দের অবদানের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ধর্মনগর সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্য বিজেপির কার্যালয়ে সম্প্রীতি সংকল্প অভিযান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তিনি গভীরভাবে মর্মাহত। এটি তার কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতির সুযোগ না নিতে পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতার মধ্যে না পড়ে সেই উদ্দেশ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। চলতি বছর নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় এবং পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুনভাবে পরীক্ষা নেওয়া হয়। ভবিষ্যতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পক্ষের সাথে আলোচনা শেষে সহমতের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। পরে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, ছাত্রছাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রীদের সহানুভূতি রয়েছে। ছাত্রছাত্রীদের দাবি দাওয়াগুলি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। আন্দোলনে ক্ষতিপূরণ থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতিতে সংস্কার সহ সবগুলি দাবি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। ককরোচ জনতা পার্টির প্রতিনিধি সৌরভ দাস জানান, সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারীরা যাতে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান তারও আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং ককরোচ জনতা পার্টির আশুতোষ রাঙ্কা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দেশের শিক্ষা ব্যবস্থায় নিউ এডুকেশনাল পলিসি 2020 কথা উল্লেখ করে ধর্মেন্দ্র প্রধানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা। 4 पॉइंट्स था, उसका लबोलबाब ये था कि कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। तो कंपनसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, हमारी भी सहानुभूति है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं और सरकार प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम। कि हम एजुकेशन के एग्जामिनेशन के रिफॉर्म्स के लिए जो आपका चार्टर है उस पर हम गहन चिंतन भी करेंगे और आपके डेलीगेशन के साथ बातचीत करके जो कुछ भी हम डेलिब्रेट कर सकेंगे वो हम करने का प्रयास करेंगे। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. हम तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं
और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। लेकिन प्रोटेस्टर से हम रिक्वेस्ट करते हैं कि इमीडिएट इफेक्ट से आप विड्रॉ करें, हमारी मांगे जो है वो मान लें। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে 23 তারিখ গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভিডিও বার্তার পর গতকাল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে আরও একবার ভিডিও বার্তা দেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন 23 তারিখ গভীর রাতে ছাত্রছাত্রীদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ওই দিন যে ভিডিও তিনি পোস্ট করেছিলেন, যে পরিমাণ রেসপন্স পেয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। ভিডিও বার্তায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সাথে ভালোবাসা যেমন অটুট থাকবে তেমনিভাবে সম্পর্ক আরো দৃঢ় হবে। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারত ও রোমানিয়ার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ তারা। রোমানিয়া সফরের শেষ দিনে আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়রা সর্বদাই তাদের মাতৃভূমির সাথে যুক্ত থাকেন। তাদের সাফল্য, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিটি ভারতীয়কে গর্বিত করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দান এবং অন্যান্য নেতাদের সাথে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারই প্রতিফলিত হয়েছে। ভারত ও রোমানিয়া বিজনেস ফোরামে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। This conviction has stayed with me throughout my years of public service that education is not merely a means of individual advancement, but the surest foundation of a just and inclusive society. Today, as the world is being reshaped by artificial intelligence, digital technologies, and other rapid scientific advances, universities like this has even greater responsibility to ensure that knowledge is guided by wisdom, ethics, and compassion. রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু উত্তর জেলা সদর ধর্মনগর সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি প্রথমে নতুন রূপে সেজে ওঠা পুরাতন সংশোধনাগার পরিদর্শন করেন। এখান থেকে তিনি উপতিখালী এসবি স্কুল প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে জেলার অন্যতম সফল শূকর পালক রূপক দেবনাথের শূকর খামার পরিদর্শন করেন এবং সফলতার বিষয়ে অবগত হন। সেখান থেকে তিনি শ্রীপুর রাইস মিল পরিদর্শনে যান। পরিদর্শনকালে মিল কর্তৃপক্ষ তাকে রাইস মিলের কার্যপদ্ধতি, উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। রাইস মিল পরিদর্শনের পর রাজ্যপাল অয়েল পাম প্লান্টেশন পরিদর্শন করেন। এই সময় জেলার কৃষি আধিকারিকেরা অয়েল পাম চাষের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে বিস্তারিতভাবে অবহিত করেন। এদিন রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল নাথ, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা নাথ, জেলা শাসক চাঁদনী চান্ডান, প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ প্রমুখ। थर्ड ईयर में सर हम लोग कलेक्शन नहीं करेंगे सर। नॉर्थ ईस्ट में मॉडर्न राइस मिल बोल सकते हैं और त्रिपुरा में तो ये नंबर 1 में है। सेमी ऑटो है, ये ऑटो ही बोल सकते हैं। जैसा धान लेके आते हैं लारी में, तो लारी में से ही नीचे डालते हैं, तो फिर उसके बाद में वही लारी लास्ट में जाके चावल का थैली उनके लारी में के अंदर आके वो गिर जाता है। वैसे सिस्टम ये है, तो ये बहुत अच्छा है और इसका कैपेसिटी भी अच्छा है।
মহান সন্ত শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযানের অন্তর্গত বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শ্রী গুরু রবিদাসজির আদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্য ও জেলা স্তরের প্রতিনিধিগণ। অপরদিকে হোমিওপ্যাথি হাসপাতাল নামাকরণ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে নেতাজির নাম বাদ দেওয়া হবে না। 50 বছর যে আমাদের শ্রী রবিদাসজির যে জন্মশতবার্ষিকী, সেটাকে নিয়ে আমাদের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং উনি যেসব কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে পৌঁছানো এবং অনেক কার্যক্রম রাখা হয়েছে। তার একটা ওয়ার্কশপ আজকে এখানে সন্ত রবিদাস জিকে নিয়ে আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে একটা কর্মসূচি সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে। তারই একটা ওয়ার্কশপ এখানে হবে এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশবাসী ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে তার ভাবনা তুলে ধরবেন। এটি হবে এই অনুষ্ঠানের 136তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের নেটওয়ার্কের পাশাপাশি অল ইন্ডিয়া রেডিও নিউজ, দূরদর্শন নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। হিন্দিতে সম্প্রচারের পরপরই আকাশবাণী বিভিন্ন আঞ্চলিক ভাষায়ও অনুষ্ঠানটি সম্প্রচার করবে। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আজ চতুর্দশ দেবতা মন্দিরে গিয়ে রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন। খার্চি পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায় এবং উৎসব মুখর পরিবেশে পূজার্চনা অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খার্চি পূজার ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ত্রিপুরার সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতির এক মেলবন্ধন। রাজ্যের উন্নতি, শান্তি ও মানুষের কল্যাণের জন্য সকলের সম্মিলিত প্রার্থনায় এই উৎসবের মূল বার্তা বলে তিনি অভিমত প্রকাশ করেন। চিরাচরিত প্রথার মাধ্যমে, জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এখানে পূজা অর্চনা হয় আষাঢ় মাসে, সবাই আমরা জানি। কিন্তু এই মেলাকে সামনে রেখে এখানে জাতি জনজাতির সকল অংশের মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয়, এটা একটা বড় ঐতিহ্যবাহী আমাদের এই রাজ্যের জন্য এবং গর্বের জন্য। তো আমারও সৌভাগ্য হয়েছে, যেহেতু পার্লামেন্ট চলছে আজকে শনিবার, তাই আসার সুযোগ হয়েছে। এবং এখানে যেহেতু ত্রিপুরাতে আছি, তাই এখানে এই মেলাকে দর্শন করা, ভগবানের কাছে যাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, এইটা এবং এই যে ঐতিহ্যবাহী যে পরম্পরা, এটা সেখানে উপস্থিত থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা এই রাজ্যে জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সমৃদ্ধশালী ত্রিপুরা করা, তার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং সকলের মেলবন্ধনেই আমাদের ত্রিপুরা এগিয়ে যাবে। আগামী দুর্গাপূজার আগে পরিবর্তিত শহরের চেহারা নেবে আগরতলা। পাশাপাশি শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করতে শহরে আরও 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। একটি প্রতিবেদন। আগামী দুর্গাপূজার আগেই পরিবর্তিত শহরের চেহারা নেবে আগরতলা, এমনটাই বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা পৌর নিগম শহর সৌন্দর্যায়নের লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। আগরতলা শহরের মানুষকে বানভাসির হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে পৌর নিগম। বর্তমানে শহরে 18টি পাম্প রয়েছে, আরও 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। আগরতলার মধ্যপাড়া এবং শকুন্তলা রোডে 2টি অত্যাধুনিক পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় আরও একটি পাম্প বসানো হবে বলে জানিয়েছেন মেয়র। লক্ষ্য একটাই, শহরের মানুষকে পুরোপুরিভাবে বানভাসি মুক্ত করা। বৃষ্টির জল যাতে বেশি সময় দাঁড়াতে না পারে, তার জন্যই অত্যাধুনিক আরও 3টি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তখন আগে এখানে আমাদের জল নিষ্কাশনের জন্য আগরতলা শহরে প্রাণকেন্দ্র থেকে জলটা বের করার জন্য, তো এটার জন্য বেল আউট করার জন্য 12টা পাম্প ছিল। আমাদের সরকার আসার পর আস্তে আস্তে এখন 18টা পাম্প হয়েছে এবং 5টা ডিজেল পাম্প আছে এডিশনাল। তো সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে। আপনি দেখবেন সারা শহরে আগে উন্মুক্ত নালা ছিল, যেখানে যত মানুষ আবর্জনা ফেলতো, প্লাস্টিক ফেলতো, জলের যে স্বাভাবিক গতি তা বন্ধ হয়ে যাচ্ছিল এবং তাতে কি বৃষ্টি জমা জল যেমন প্লাবিত করতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন মহল্লায়, আর পাশাপাশি মশা তৈরি হতো, লাফড়া তৈরি হতো, মশার উপদ্রব বেড়েছিল। কিন্তু এখন কিন্তু আস্তে দেখবেন স্মার্ট সিটির এবং নগরায়ণ দপ্তরের উদ্যোগে বা অন্যান্য দপ্তরগুলো, আমাদের পৌর নিগমও বিভিন্ন শহরের ভিতরে আশেপাশে ড্রেনগুলো কভার করার চেষ্টা করছে এবং আগরতলা শহরে অলমোস্ট সবগুলো ড্রেনই কভার ড্রেন হয়ে গেছে মোটামুটি শহরের প্রাণকেন্দ্রে। তো এর মধ্যে আমাদের পৌর নিগম থেকে আমরাও কিন্তু কাজ করেছি 3টা এডিশনাল পাম্প মধ্যপাড়া পুকুরে পাড়ে। আমরা অলরেডি এখানে এজেন্সি দেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, এখানে জায়গা নির্দিষ্ট করা হয়েছে আয়তনের পেছনে। আর একটা 10 কোটি টাকার উপর ব্যয় করে আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক এবং ডিজেল পাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে। আরেকটা পাম্প হচ্ছে সৎসঙ্গ আশ্রম টিআরটিসি জায়গায় আমরা নিয়েছি। সেখানে যে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন যে জলটা থাকে কেরচুমনি কালীবাড়ি থেকে টিআরটিসি অবধি এবং হরিশ ঠাকুর রোড কিংবা কৃষ্ণনগর যেটা ম্যাগনেট ক্লাব সংলগ্ন জায়গাটা থাকে, তো এই জায়গাটাতে যে জলটা জমে তা বেল আউট করার জন্য আমরা একটা পাম্প এখানে টিআরটিসিতে বসানোর কাজ শুরু হয়েছে। মেয়র দীপক মজুমদার জানান, শহরের নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। শহরের বিভিন্ন এলাকায় মাটির নিচ দিয়ে কেবল লাইন টানার কাজ চলছে। হাওড়া নদী এবং কাটা খালের নাব্যতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমার মনে হয় দুর্গাপূজার আগে অনেকটাই মসৃণ হয়ে যাবে, সার্বিক যাতে মানুষের কষ্ট না হয়। তবে যেহেতু পার্মানেন্ট হওয়ার কথা, সময় দিতে হবে। আন্ডারগ্রাউন্ড কেবলের কাজটা আমাদের যে সম্পন্ন হয়েছে আগরতলা শহরবাসীর কাছে একটা বিশাল প্রাপ্তি হবে। এই কারণে বলবো, এখন দেখেন আমাদের সাফিসিয়েন্ট ইলেকট্রিক আছে, পাওয়ার আছে। আমরা বিদেশেও সাপ্লাই করি, বাংলাদেশে আমাদের যে পাওয়ার যায়, কিন্তু অনেক সময় অল্প বৃষ্টিতেই ঝড় হলে পাওয়ার কেটে যায়। সেখানে কি আমাদের এই নিকাশনী ব্যবস্থা যে পাম্পগুলি, এগুলি অনেক সময় ডিস্টার্ব হচ্ছে। ইলেকট্রিক পাম্প 10 মিনিট 15 মিনিট অনেক সময় কারেন্ট চলে যায়, তার দ্বিতীয়ত অসুবিধা। কিন্তু এখন যে মতো আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে যাবে সবটা, তখন কিন্তু 200 কিলোমিটার বেগে আসলেও পাওয়ার কাট হবে। পরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং আধুনিকীকরণের ফলে আগরতলা শুধু জল যন্ত্রণা থেকেই মুক্তি পাবে না, বরং রূপ নেবে এক আদর্শ এবং আধুনিক নগরীর। আগামী উৎসবের মরশুমে নতুন রূপে দেখা যাবে আগরতলা শহরকে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রাজ্যের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ গোমতী ও সিপাহীজলার 1000-এরও অধিক কৃতী ছাত্রছাত্রীদের আজ উদয়পুরে সম্বর্ধনা দিয়েছে ইকফাই ইউনিভার্সিটি। উদয়পুর রাজস্বী হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ। এলিমেন্টারি এডুকেশন থেকে এলকেজি থেকে ক্লাস 5 পর্যন্ত যাহাতে সঠিকভাবে নার্সারিং করা হয়, নিচের লেভেলে যখন প্রাইমারি এডুকেশন সঠিকভাবে পাবে, তবেই তো ইউনিভার্সিটি কলেজ লেভেলে মেরিটোরিয়াস স্টুডেন্ট উঠে আসবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, প্রসাদ প্রকল্পের আওতায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ চলছে। তিনি বলেন, মন্দিরে আগত প্রত্যেক দর্শনার্থী যাতে নির্বিঘ্নে দর্শন ও পুজো দিতে পারেন, সেই লক্ষ্যে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দিব্যাঙ্গ ও প্রবীণ দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরে এলিভেটর স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিপুল সংখ্যক ভক্তদের কথা মাথায় রেখে নতুন করে ছাউনি নির্মাণের কাজও চলছে। মন্ত্রী আরও জানান, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। তাই ভক্ত ও পর্যটকদের জন্য আধুনিক, নিরাপদ ও সহজলভ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রসাদ প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছেন। এই শক্তিপীঠকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে নতুনভাবে এই মার মন্দিরকে সাজিয়ে তুলেছে। প্রসাদ স্কিমে কাজ শুরু করার পর কিছু কিছু আরো নতুন কাজ সেখানে হচ্ছে, যাতে দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের মায়ের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে কোনো অসুবিধা না হয়, তাই সেখানে এলিভেটর লাগানোর ব্যবস্থা চলছে। পাশাপাশি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম এর সঙ্গেও আমার কথা হয়েছে,
যে মায়ের মন্দিরে মানুষের যে ভিড়টা জমে প্রতিদিন, সেটাও বিশেষ করে গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপে মানুষকে লাইনে দাঁড়াতে হয়, অনেকের অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই মায়ের মন্দির থেকে একেবারে রুম পর্যন্ত, যে ওয়েটিং রুম আছে সেখান পর্যন্ত, বা যে লাইনটা হয় সেই লাইনের উপর ছাউনির যদি ব্যবস্থা করা যায়, যাতে করে মানুষের দর্শন করতে মাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। বিকশিত ভারত রোজগার এবং গ্রামীণ আজীবিকা মিশন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খোয়াইয়ে অনুষ্ঠিত হয় একটি গ্রাম সভা। পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি সমীর কুমার দাস সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পূর্বতন MGN রেগা প্রকল্পের চাইতে আরও কতটা বেশি এবং সুবিধাজনক তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আজীবিকা মিশন এই জায়গায় আমার সামাজিক মান উন্নয়ন, সেখানে আমার দেশের প্রধানমন্ত্রী উন্নয়ন না হয়। কেন্দ্রীয় সরকার ডিভিজি রামজি এই প্রকল্পের মাধ্যমে গ্রামে যারা শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে বছরে 125 দিন কাজ দেওয়ার সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আগে আমরা রেগার মাধ্যমে যে মজুরিটা পেতাম সেটাকে বৃদ্ধি করে ডিভিজি রামজি প্রকল্পের মাধ্যমে আমাদের মজুরি সেখানে 300 টাকা ধার্য করা হয়েছে। গোমতী জেলা আদালত চত্বরে আজ একদিনের বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়। গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বিশেষ লোক আদালতে 1245টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। মামলাগুলি নিষ্পত্তির জন্য 2টি লোক আদালত বেঞ্চ গঠন করা হয়েছে। প্রথম বেঞ্চে সভাপতিত্ব করেন বিচারক স্যামুয়েল মলসম এবং দ্বিতীয় বেঞ্চে সৌরভ চক্রবর্তী। প্রথম বেঞ্চে 679টি এবং দ্বিতীয় বেঞ্চে 566টি মামলা শুনানির জন্য নির্ধারিত হয়। জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব রাজা গুপ্ত এই খবর জানিয়েছেন। টোটাল আমরা 1235টি মামলা আজকে উত্থাপন করা হয়েছে। তার মধ্যে এমবি কেসেস রয়েছে, এমবি কেসেস মানে মোটর ভেহিকল কেসেস রয়েছে 883টি, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে রয়েছে 235টি মামলা, ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টে রয়েছে 88টি মামলা এবং ত্রিপুরা গ্যামলিং অ্যাক্টে রয়েছে 39টি মামলা। তো এই মামলাগুলিতে আজকে যারা বিচারপ্রার্থী রয়েছেন তারা সহজেই সেই মামলাগুলিকে নিষ্পত্তি করতে পারবেন। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে সাংবাদিকরা রক্ত পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে চিকিৎসা পরিষেবা নেন। 2 দিন ব্যাপী এই শিবিরের প্রথম দিন রক্ত সংগ্রহ করে আজ অর্থাৎ দ্বিতীয় দিনে রিপোর্ট দেখে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করেন চিকিৎসকেরা। কিন্তু এবার একটা নতুনত্ব করেছে, 3 দিন ধরে হয়েছে, 2 দিন ধরে ব্লাড স্যাম্পল নিয়েছে। ব্লাড স্যাম্পল নেওয়ার পর রিপোর্ট এসছে, রিপোর্ট পাওয়ার পর আজকে সবাই রিপোর্ট সহ পরীক্ষা করছে। হার্ট, মেডিসিন সহ শুরু করে আমাদের লিভার টেস্ট করেছে, কিডনি টেস্ট করেছে, টোটাল পরীক্ষা করেছে আইএলএস হাসপাতাল। তো আগরতলা প্রেস ক্লাব আইএলএস হাসপাতালের কাছে কৃতজ্ঞ। সিপাহীজলা জেলা ভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতা আজ মেলাঘরের কালীবাড়ি সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সিপাহীজলা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে সামনে রেখে সকালে নেশা বিরোধী পদযাত্রা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিটনেস জাজ তথা ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস সহ স্থানীয় পদাধিকারীরা। যুব সমাজকে নেশা থেকে দূরে রেখে নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী রাখতে বডি বিল্ডিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তারা। সিপাহীজলা ছাড়াও রাজ্যের সবকটি জেলাতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। এই নেশা এই জগৎ থেকে আমাদের ইউথ এবং বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য বডি বিল্ডিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর বডি বিল্ডিং মিনস বডিটাকে বিল্ড করা, সুস্থভাবে শরীর তৈরি করা, সে হোক 50 হোক 60 হোক 70 হোক 80। তো আমরা চাই
ত্রিপুরার প্রত্যেকটা কোনায় ডিস্ট্রিক্টগুলোতে কখনোই আমরা সেরকমভাবে দেখিনি বডি বিল্ডিং হতে। এবছর থেকে ক্রমাগত প্রত্যেক বছর আমরা এই ইভেন্টগুলো করব, যেন হিডেন ট্যালেন্টগুলো বেরিয়ে আসে, তাদের জন্য একটা বডি ফিজিক্স সুন্দর করার একটা নেশা তাদের মধ্যে জাগে, যাতে করে তারা অন্যদিকে তাদের নেশাটাকে আর বিস্তার না করতে পারে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 62%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নিট ইউজি ইস্যুতে পদত্যাগ পত্র জমা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের সাথে আলোচনা শেষে সহমতের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। রোমানিয়া সফরে সেদেশে বসবাসকারী ভারতীয়দের অবদানের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ধর্মনগর সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্য বিজেপির কার্যালয়ে সম্প্রীতি সংকল্প অভিযান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।